Good afternoon, everyone. I hope you are well by the grace of Almighty Allah. I am also fine. I hope you are ready to join with me. Class. Welcome back to my online class, Saifur's Gazipur branch. Please join with me and you can write some comments. আপনারা দ্রুত জয়েন করেন এবং আমাকে একটু কমেন্টসে জানান আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা। আমাদের এখন শিডিউল ক্লাস, সবাই আমরা রেডি ক্লাস করার জন্য। সো প্লিজ জয়েন উইথ মি। আপনারা আমার সাথে জয়েন করেন দ্রুত এবং কমেন্টসে জানান যারা যারা জয়েন করেছেন, যারা যারা আমার সাথে যুক্ত হয়েছেন কমেন্টসে আপনারা জানান কারা কারা যুক্ত হয়েছেন এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা, আমি ক্লাসটা শুরু করব কিনা। সবাই আমার সাথে যুক্ত হন। এটা আমাদের শিডিউল টাইম অন ইউ নো দ্যাট for 3 days in a week it's my schedule time at 3 p.m. So now I'm ready to start my class. I hope that you are also ready to join with me. Please join with me, don't waste your time. আমরা সময় নষ্ট না করে আমরা দ্রুত আমার সাথে যুক্ত হন আপনারা। তো ঐশী, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম ঐশী, হাউ আর ইউ? আই হোপ ইউ আর ওয়েল। হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার আছে তো জয়েন করেন। খুব ইম্পর্টেন্ট। আমি আপনাদেরকে বলেছিলাম আপনারা চেয়েছিলেন প্রিপোজিশনের ক্লাস, আপনারা চেয়েছিলেন আমার কাছে যে স্যার একটা প্রিপোজিশন ক্লাস আপনি দেন, আমাদের প্রিপোজিশনে কিছু প্রবলেম আছে। তো আজকের ক্লাসটা আমি প্রিপোজিশনের ক্লাস বসে আছি। তো এই জন্য বলছি অন্যান্য ক্লাসের চেয়ে আজকের ক্লাসটা একটু ব্যতিক্রম হবে, কারণ আজকের ক্লাসটা হচ্ছে পুরোটাই প্রিপোজিশনের উপরে। Use of preposition, how to use preposition in our practical life. Whenever we make any sentence, we need to use some preposition. We learned this type of preposition in your school life, but we were not able to use properly. We didn't know how to use this preposition. যদিও আমরা পড়েছি প্রিপোজিশন চ্যাপ্টার আমাদের স্কুলে ছিল, আমরা কিন্তু রুলসগুলো পড়েছি, কিন্তু আসলে ওই রুলস পড়ে কিন্তু আমরা অ্যাপ্লাই করি নাই, যার কারণে প্রিপোজিশন জানা সত্ত্বেও আমরা সঠিকভাবে এই কারণে অনেক সময় আমাদের প্রিপোজিশনগত ভুল হয়ে থাকে, বাক্য ভুল হয়। আমরা লিখি ঠিকই কিন্তু প্রিপোজিশন সঠিকভাবে আমরা বসাতে পারি না, তাই আমাদের বাক্যগুলো ভুল হয়ে থাকে। কারণে আমি বলছি যে প্রিপোজিশন, আজকের ক্লাসটা হচ্ছে প্রিপোজিশনের উপরে। আমি বলেছিলাম আপনাদেরকে একটা প্রিপোজিশন ক্লাস দেব, তাই আমার আজকের ক্লাসটা প্রিপোজিশন। আমরা দেখতে দেখতে কিন্তু কোর্সের শেষ পর্যায়ে চলে আসছি। আমি ক্লাসটা শুরু করেছিলাম সেপ্টেম্বরের 10 তারিখে। সেপ্টেম্বরের 10 তারিখে আমি ক্লাস শুরু করেছি। তো সেপ্টেম্বর শেষ করে আমি অক্টোবরও শেষ করে ফেলেছি। আজকে নভেম্বরের 1 তারিখ। তো আমরা কতগুলো ক্লাস পেলাম পিছনে এ যাবৎ আমার মনে হয় আজকে 21তম ক্লাস। 20টা ক্লাস আমরা অলরেডি পেয়ে গেছি। আজকে 21তম ক্লাস। টোটাল 24টা ক্লাস আপনারা পাবেন। 24টা ক্লাসে আপনাদের কোর্স কমপ্লিট হবে। তো আমরা যদি 20টা ক্লাস পেয়ে থাকি তাহলে আমার আজকে নিয়ে আর 4টা ক্লাস, আজকে 21তম ক্লাস, আজকের পরে আর 3টা ক্লাস আপনারা পাবেন। তো এই জন্য আমি আজকের ক্লাসটা আমি প্রিপোজিশনের ক্লাস হিসাবে আমি রেখেছি। তো আপনারা সবাই জয়েন করেন, খাতা কলম বসেন। আমি কিছু প্রিপোজিশনের রুলস বলবো এবং উদাহরণ সহ আমি প্রিপোজিশনগুলো আপনাদেরকে আলোচনা করব এবং আপনাদেরকে আমি শেখাবো। তো সবাই একটু খাতা কলম নিয়ে বসলে আপনাদের জন্য লিখতে সহজ হবে এবং আপনারা কতগুলো প্রিপোজিশন আজকে শেখাবো। প্রিপোজিশন কোনভাবে ইউজ করা যায়, কিভাবে আমরা বাক্যের মধ্যে করতে পারি, আমি রুলস এবং সাথে সাথে আমি আবার সহজে আমি বুঝিয়ে দেব। তো আপনারা সবাই খাতা কলম নিয়ে বসেন, সবাই প্লিজ আপনারা খাতা কলম নিয়ে বসেন, তাহলে আপনাদের জন্য প্রিপোজিশনগুলো বোঝা সহজ হবে এবং প্রিপোজিশন খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবেন। এরপরে পরবর্তীতে আপনার কোর্স শেষেও আপনি এই প্রিপোজিশন আপনার সারা জীবনের জন্য আপনি লিখে রাখতে পারেন এবং আপনি যখনই সময় পান তখনই আপনি প্র্যাকটিস করতে পারবেন। এই জন্য বলছি সবাই খাতা কলম নিয়ে বসেন। আমরা প্রিপোজিশনের ক্লাস, আজকে আমি প্রিপোজিশনের উপরে ক্লাসটা দেব। Use of preposition, how to use preposition in our practical life. Whenever we make any sentence, we need to use preposition, but we learned this preposition in our school life. We were not able to use this preposition properly.
we didn't practice. By using preposition, we didn't speak in English, we didn't make any sentence in English, so that's why it's our problem. We know some preposition, but we are not able to use this. So today I hope that I will give you some proper information about use of preposition, how to use preposition in your practical life. Sani, assalamu alaikum. Wa alaikum salam. Sani, how are you? I hope you are well. Afsana, assalamu alaikum. Wa alaikum salam. Afsana, how are you? I hope you are well. How are you? Arif, wa alaikum salam. I'm fine. I hope you are also fine. Sir, I'm fine. Sani. তো আমার এখানে বৃষ্টি হচ্ছে প্রচুর, এই কারণে আমি দরজা জানলা বন্ধ করে বসছি, কারণ যাতে বাইরের কোনো শব্দ না আসে। আমার এখানে বৃষ্টি হচ্ছে, ইটস রেইনিং ক্যাটস অ্যান্ড ডগ। যাই হোক, মুষলধারে বৃষ্টি হচ্ছে, তাহলে আমার এখানে বৃষ্টি হচ্ছে। তো আমি প্রিপোজিশন নিয়ে আলোচনা করবো আজকে। আপনারা সবাই দ্রুত জয়েন করেন, যারা এখনও জয়েন করেন নাই দ্রুত জয়েন করেন। আমি প্রিপোজিশনের আলোচনায় যাব। তার আগে আমি গত ক্লাসে নো সুনারের ব্যবহার শিখিয়েছিলাম আপনাদেরকে। নো সুনার, হ্যাড আই ডান, দেন ইউ ডিড। কেউ কি এটা দিয়ে কোনো বাক্য লিখেছেন কিনা? যদি আমাকে আমার সাথে শেয়ার করেন। নো সুনার, হ্যাড, ইউ ডিড, এই ফর্মুলায়, এই প্যাটার্নে, এই রুলসে, এই স্ট্রাকচারে কেউ যদি কোনো একটি বাক্য লিখে থাকেন, আপনারা আমার সাথে ওই ইংরেজি বাক্যটাকে শেয়ার করেন। আপনারা ওই বাক্যটা ইংরেজিতে আমার সাথে শেয়ার করেন। যদি কেউ নো সুনারের ব্যবহার একটা আপনার নো সুনার দিয়ে কোনো ইংরেজি বাক্য লিখে থাকেন, আপনারা আমার সাথে শেয়ার করেন। নো সুনার, এই ফর্মুলাটা আপনাদেরকে শিখিয়েছি, এই রুলসটা আপনাদেরকে শিখিয়েছি যে কিভাবে আমরা এই রুলস ব্যবহার করে আমরা এই ধরনের কথাগুলো বানাতে পারি। কীরকম? যেমন ডাক্তার আসতে আসতে রোগী মারা গেল, ডাক্তার আসতে না আসতে রোগী মারা গেল, বৃষ্টি আসতে না আসতে আমি বাসায় পৌঁছাইলাম, ট্রেনটি ছাড়তে না ছাড়তে আমি স্টেশনে পৌঁছাইলাম, মা গল্প বলতে না বলতেই শিশুটি ঘুমিয়ে পড়লো। এরকম কথাগুলো আমরা বলি, মা গল্প বলতে। তো আমরা এরকম কথাগুলো এই নো সুনার দিয়ে ইংরেজি করতে পারবো। কেউ কি লিখেছেন কিনা নো সুনার দিয়ে কোনো বাক্য লিখেছেন কিনা? যদি লিখে থাকেন আমার সাথে শেয়ার করেন। আমার মনে হয় কেউই লেখে নাই, কেউই চেষ্টা করে নাই, কেউই চেষ্টা করে নাই। যদি চেষ্টা না করেন তাহলে তো নো সুনারটা ভালো করে শেখা হলো না। নো সুনারের ব্যবহারটা আপনারা কেউই কি তাহলে প্র্যাকটিস করেন নাই? নো সুনার দিয়ে কোনো বাক্য কেউ কি লেখে নাই কি কোনোভাবে? আচ্ছা, যদি না চেষ্টা করে থাকেন তাহলে সমস্যা নাই। আমি প্রিপোজিশন আলোচনার পরে আমি আবার শেষে সুনারের আলোচনাটা আমি আবার করব, প্রিপোজিশন ক্লাস। সো আই থিঙ্ক ইউ আর রেডি to attend this class. আমরা নিশ্চয়ই সবাই তৈরি, খাতা কলম নিয়ে বসি। তো নাম্বার 1, অন। অন, ও অ্যান্ড অন, অনের ব্যবহার। প্রিপোজিশন অন, আপনারা লেখেন উপরে অন, ও অ্যান্ড অন। অনের রুল হচ্ছে সংলগ্ন হয়ে উপরে বোঝাতে অন বসে। আপনারা তো লিখে নিতে পারেন, সংলগ্ন হয়ে উপরে বোঝাতে অন বসে, সংলগ্ন হয়ে উপরে বোঝাতে অন বসে। নিচে সবাই লিখছেন। তাহলে এবার আমি একটা এক্সাম্পল, বাংলা এক্সাম্পল বলি, আপনারা ইংরেজি বলে লেখেন। টেবিলের উপরে একটি বই আছে, টেবিলের উপরে একটি বই আছে, এই ইংরেজিটা আপনারা করেন। এটা হলো অনের অনের উদাহরণ। ইংলিশে লেখেন, বাংলাটা লেখার দরকার নেই, জাস্ট ইংলিশটা শো করেন। আমি বাংলা বলবো, আপনারা ইংলিশটা শো করবেন। এটাই হচ্ছে অনের উদাহরণ, অনের এক্সাম্পল, যেটা আমি বললাম সংলগ্ন হয়ে উপরে বোঝাতে অন বসে। আপনারা, আমার বাক্যটা হচ্ছে টেবিলের উপরে একটি বই আছে, এই ইংরেজিটা আপনারা লেখেন। আফসানা নো সুনার হ্যাড দ্য পুলিশ, কেম হবে না কাম হবে, আফসানা কাম হবে, কাম কেম কাম। নো সুনার হ্যাড দ্য পুলিশ কাম, দেন হবে, দা হবে না, দেন অ্যাওয়ে। হ্যাঁ, পুলিশ আসতে না আসতেই চোরটি পালিয়ে গেল, চলে গেল। নো সুনার হ্যাড দ্য পুলিশ কাম হবে দেন, THAN, দেন দ্য থিফ, দেন দিবেন, দেনের পরে লিখবেন দ্য থিফ র্যান অ্যাওয়ে। আচ্ছা, তো আপনারা নিশ্চয়ই লিখছেন রুলটা, সংলগ্ন হয়ে উপরে। এক্সাম্পলটা বাংলা বাক্য বলছিলাম, টেবিলের উপরে একটি বই আছে। কেউ কি লিখছেন টেবিলের উপরে একটি বই আছে? কেউ কি লিখছেন টেবিলের উপরে? এটার ইংরেজিটা লেখেন, টেবিলের উপরে একটি বই আছে। ইংরেজি কি হবে? দ্রুত আমার সাথে কমিউনিকেট করেন আপনারা, এই বাক্যটা ইংরেজি করেন। এই বাক্যটা আমি শিখিয়েছি আপনাদেরকে। জাস্ট আমি আজকে ইউজ অফ প্রিপোজিশন, প্রিপোজিশনটাই আমি আলোচনা করে যাচ্ছি। প্রিপোজিশনের দিয়ে আমি এক্সাম্পলটা বলছি। টেবিলের উপরে একটি বই আছে, আমি যে রুলটা বলছি সংলগ্ন হয়ে উপরে বোঝাতে অন বসে, এটার বাংলা বাক্য হচ্ছে টেবিলের উপর একটি বই আছে। আপনি ইংরেজিটাকে লেখেন এ বুক অন দ্য টেবিল।
এটা কি লিখছে? আফসানা। আফসানা, আমি দেয়ারের ব্যবহার শিখেছিলাম। আফসানা মানে দেয়ারের, আমার দেয়ারের ব্যবহারে আপনি ক্লাসটা বানিয়েছিলেন না? যদি না দিয়ে থাকেন তাহলে দেয়ার দিয়ে বলতে হবে। হ্যাঁ, দেয়ার দিয়ে আপনি সেন্টেন্স বানাতে হবে। দেয়ার দিয়ে বলতে। আরিফ কি লিখছে? বুক। কেন আরিফ? আমি তো দেয়ার শিখাইছি আপনাদেরকে, আপনারা দেয়ার দিয়ে কেউ লেখেন নাই। সানি লিখছে দ্য বুক ইজ অন দ্য টেবিল। দ্য বুক ইজ অন দ্য টেবিল অর্থ হলো বইটি টেবিলের উপরে আছে, বইটি টেবিলের উপরে আছে। আর আমি যদি বলি টেবিলের উপরে একটা বই আছে, এই বাক্যটা হচ্ছে দেয়ার ইজ আ বুক অন দ্য টেবিল। দেয়ার ইজ আ বুক অন দ্য টেবিল। আ বুক ইজ অন দ্য টেবিল। ঐশী লিখছে আ বুক অন দ্য টেবিল। ঐশী একটা ইজ লাগবে, ইজ দিতে হবে। আ বুক অন দ্য টেবিল না, আ বুক ইজ অন দ্য টেবিল। আ বুক ইজ অন দ্য টেবিল, একটি বই টেবিলের উপরে আছে, তাই না? দেয়ার ইজ আ বুক অন দ্য টেবিল, আমি কিন্তু দেয়ারের ব্যাপারটা শিখিয়েছি। দেয়ার ইজ আ বুক অন দ্য টেবিল। লেখেন দেয়ার ইজ আ বুক অন দ্য টেবিল, টেবিলের উপরে একটি বই আছে। আর যদি বলি বইটি টেবিলের উপরে, তাহলে দ্য বুক ইজ অন দ্য টেবিল। বইটি টেবিলের উপরে, এটা হচ্ছে দ্য বুক ইজ অন দ্য টেবিল। আর যদি বলি টেবিলের উপরে একটি বই আছে, টেবিল। আপনারা বাংলার সাথে ইংরেজিটাকে ম্যাচিং করেন, বাংলার সাথে ইংরেজি ম্যাচিং করেন। আ বুক ইজ অন দ্য টেবিল, ঐশী আ বুক ইজ অন দ্য টেবিল, অথবা দ্য বুক ইজ অন দ্য টেবিল। বইটি টেবিলের উপরে আছে, এটা হচ্ছে দ্য বুক ইজ অন দ্য টেবিল। আর আমি যদি বাংলায় বলি টেবিলের উপরে একটি বই আছে, তখন হবে দেয়ার ইজ আ বুক অন দ্য টেবিল। ইউ লার্নড হাউ টু ইউজ দেয়ার, আই টট ইউ। রিভার্বের সাথে দেয়ারের প্র্যাকটিস আমি করিয়েছিলাম, মনে করে দেখেন আপনারা। টেবিলের উপরে একটি বই আছে, ইংরেজি হচ্ছে দেয়ার ইজ আ বুক অন দ্য টেবিল। আর আমি যদি বলি বইটি টেবিলের উপরে আছে, বইটি টেবিলের উপরে আছে, এই বাংলার ইংরেজি হচ্ছে দ্য বুক ইজ অন দ্য টেবিল। ভালো করে খেয়াল করেন, দ্য বুক ইজ অন দ্য টেবিল, এটা হচ্ছে বইটি টেবিলের উপরে আছে। আর আমি বাংলাটা বলছিলাম টেবিলের উপরে একটি বই আছে, এই বাংলার ইংরেজি হচ্ছে দেয়ার ইজ আ বুক অন দ্য টেবিল। আমি আপনাদেরকে ইউজ অফ দেয়ারটা শিখিয়েছি, মনে করে দেখেন। দেয়ার দিয়ে অনেক বাক্য আপনারা শিখেছেন। দেয়ার ইজ আ বুক অন দ্য টেবিল। হ্যাঁ সানি, এবার হয়েছে দেয়ার ইজ আ বুক অন দ্য টেবিল। তো যখন এরকম বলবেন একটা বই টেবিলের উপর একটি বই আছে, এরকম একটি কোনো বস্তু কোথাও আছে, সেটা দেয়ার দিয়ে বলবেন। আর ওই বস্তুটা যদি বলেন বইটা টেবিলের উপর, টেবিল, এটাকে দুইভাবে বানানো যায়, বাংলাটাও দুই রকম হবে। টেবিলের উপরে আছে, এটার ইংরেজি হচ্ছে দ্য বুক ইজ অন দ্য টেবিল। উপরে একটি বই আছে, এটা হচ্ছে দেয়ার ইজ আ বুক অন দ্য টেবিল। তাহলে বাংলা যেমন বলবেন, ইংরেজিটা ঠিক যেটা ম্যাচিং করবেন। তাহলে এটা গেল অনের সংলগ্ন হয়ে উপরে বোঝাতে অন বসে, এটা গেল এরকম উদাহরণ। উপরে হলে অন হয়। বারের নামের আগে অন বসে। 2 নম্বর আপনারা রাখেন, বারের নামের আগে অন বসে, বারের নামের আগে অন বসে, বারের নামের আগে অন বসে। যে বারগুলো আমরা সপ্তাহে 7টা দিন যে ব্যবহার করি, বার যে ব্যবহার করি, এই বারের আগে অন বসে, বারের নামের আগে অন বসে। শুক্রবার হোক, শনিবার হোক, মঙ্গলবার হোক, বৃহস্পতিবার হোক, এই বারের নামে আগে অন বসে। এটা 2 নাম্বার রুল, বারের। এবার আমি বাংলা বলি, আপনার ইংরেজি বানান। শুক্রবারে কলেজে যাই না, এই ইংরেজিটা লেখেন, আমি শুক্রবার কলেজে যাই না। এটা হচ্ছে আমার এই বারের আগে অন বসে, এই উদাহরণ। আপনার ইংরেজি লেখেন, বাংলা লেখা দরকার নেই, আমি বাংলা বলবো, আপনার ইংরেজি শো করেন, আপনার ইংরেজিটা শো করেন, অথবা আপনার ইংরেজিটা খাতায় লিখে দেন, শো করতে পারেন, বা আপনি ওখানে স্ক্রিনে শো করেন। আমার বাংলাটা হচ্ছে আমি শুক্রবারে কলেজে যাই না, এটা হচ্ছে বারের নামের আগে অন বসে। এটার এক্সাম্পলটা হচ্ছে বাংলায়, এটার ইংরেজিটা আপনারা তৈরি শো করেন। কারণ আপনারা শিখেছেন কিভাবে ইংরেজি নেগেটিভ সেন্টেন্স বানানো যায়, কিভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বানানো যায়, আমি এগুলো আপনাদেরকে শিখিয়েছি। জাস্ট আমি ডাইরেক্ট ইংরেজিটা বলতে পারি, কিন্তু আমি বলছি না। আপনাদের কাছ থেকে আমি আদায় করতে চাচ্ছি, আপনাদের কাছ থেকে আমি জানতে চাচ্ছি যে আপনারা এই সেন্টেন্সটা ইংরেজি করতে পারেন কিনা। আমার এক্সাম্পলটা হচ্ছে বাংলায়, শুক্রবারে আমি কলেজে যাই না। এবার আপনারা এটার ইংরেজিটা করে আমাকে দেখান। আমি শুক্রবারে কলেজে করে আমাকে একটু দেখান। আমি এটা নেগেটিভ সেন্টেন্স, সবাই আপনারা শিখছেন নেগেটিভ সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয়। আমি আপনাদেরকে 4 বেসিক সেন্টেন্স স্ট্রাকচার প্রতি ক্লাসে শিখিয়েছি। সো আই হোপ দ্যাট ইট উইল বি ইজি ফর ইউ টু মেক দিস সেন্টেন্স। সানি লেখছে আই ডোন্ট গো টু কলেজ অন ফ্রাইডে। থ্যাংক ইউ ভেরি মাচ সানি। হ্যাঁ, এই তো সানিরটা আমি দেখেছি, সানিরটা হয়েছে বাক্য। এই যে অন ফ্রাইডে, ফ্রাইডে বার, এটার আগে অন বসছে। হ্যাঁ, আমি এটাই বোঝানোর জন্য আমি এই এক্সাম্পলটা আমি বাংলায় শো করেছি। আরিফ লিখছে আই ডোন্ট গো টু কলেজ অন ফ্রাইডে। হ্যাঁ, আরিফেরটাও হয়েছে।
তো এইভাবে সবাইটা এরকম হবে। এটা হচ্ছে বারের নামের আগে অন বসে, তারই একটা এক্সাম্পল এটা। আই ডোন্ট গো টু কলেজ অন ফ্রাইডে, অর্থাৎ আপনাদের কাছ থেকে আমি ইংরেজিটা আদায় করতে যাচ্ছি। কারণ আপনাদেরকে আমি শিখিয়েছি, আমি সরাসরি ইংরেজি বাক্যটা বলতে পারি, কিন্তু আমি বলি না, আমি বলবো না, কারণ আপনাদেরকে শিখালাম। তাহলে আপনারা আমাকে তৈরি করে দেখাবেন। কেয়া লেখছে আই ডোন্ট গো টু কলেজ অন ফ্রাইডে, থ্যাংক ইউ কেয়া। তারপর ঐশী লেখছে আই ডোন্ট গো টু কলেজ অন ফ্রাইডে। হ্যাঁ, এটা হচ্ছে বারের নামের আগে অন বসে, তারই একটা এক্সাম্পল। তাহলে যারা লিখতে পারেন নাই তারা এদের কাছ থেকে লিখে নেন, আমি এটা নিয়ে আর কথা বলবো না, কারণ আমার আর একটা রুলে যেতে হবে। তাহলে এটা গেল বারের নামের আগে অন বসে, তো দুইটা রুল গেল। এবার 3 নাম্বার রুলটা হচ্ছে উপলক্ষ বোঝাতে অন বসে। উপলক্ষ আপনারা লিখে নেন, উপলক্ষ বোঝাতে অন বসে, এটা 3 নাম্বার রুল। অনের 3 নাম্বার রুল হচ্ছে উপলক্ষ বোঝাতে অন বসে। উপলক্ষ বোঝাতে অন বসে 3 নাম্বার রুল, উপলক্ষ বোঝাতে অন বসে। Today's class is very important for you, so please listen to me carefully and you should attend the class. আমি অনেকেই দেখতেছি কেউ জয়েন করে আবার বেরিয়ে যায়। আপনি বেরিয়ে যান কেন? আপনি মনে যারা আপনারা জয়েন করে আবার বেরিয়ে যান, আপনারা মনে হয় প্রিপোজিশন খুব ভালো পারেন, এই কারণে হয়তো জয়েন করেন আবার হুট করে বেরিয়ে যান। আপনি হয়তো মনে করতেছেন ও এটা তো আমি পারি। আমার তো মনে হয় না আপনি ভালো করে পারেন। আপনার পুরো ক্লাসটা দেখা দরকার, খুব ইম্পর্টেন্ট আজকে ক্লাস। কারণ আমি বলছি একটা প্রিপোজিশন ক্লাস দেবো, আপনারা আমার কাছে ডিমান্ড করেছিলেন, তাই আপনাদের ডিমান্ড অনুসারেই কিন্তু আমি আজকে ক্লাসটা 21তম ক্লাসটা আমি ইউজ অফ প্রিপোজিশন আপনাদের আলোচনা করতেছি। সো আই হোপ দ্যাট দিস ক্লাস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ, সো প্লিজ ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, ইউ শুড কমিউনিকেট উইথ মি। তাহলে আমি কি বলছি, উপলক্ষ বোঝাতে অন বসে, নিচে রুলটা লিখছেন। এবার আমি একটা সেন্টেন্স বলি, বাংলা সেন্টেন্স বলবো। বাংলা সেন্টেন্সটা হচ্ছে এরকম, আমি আমার বন্ধুর জন্মদিনে উপহার দিয়েছিলাম। আমি আমার বন্ধুর জন্মদিনে একটি কি উপহার দিয়েছিলাম? বন্ধুর জন্মদিনে একটা মোবাইল ফোন। আমি আমার বন্ধুর জন্মদিনে একটি মোবাইল ফোন উপহার দিয়েছিলাম। আমি আমার বন্ধুর জন্মদিনে একটা মোবাইল ফোন উপহার দিয়েছিলাম। দেখি তো আপনারা এই বাক্যটা লিখতে পারেন কিনা। এটা হচ্ছে উপলক্ষ বোঝাতে অন বসে, তারই একটা এক্সাম্পল। তার এক্সাম্পল বাংলায় আমি বলছি, আপনারা ইংরেজি লেখেন, কারণ আপনারা ইংরেজিটা লিখতে পারবেন, আমি আপনাদেরকে শিখিয়েছি। এই বাক্যটা সিম্পল পাস্টে, আমি আমার বন্ধুর জন্মদিনে একটি মোবাইল ফোন উপহার দিয়েছিলাম। এই বাক্যটা সিম্পল পাস্টে, আমি টেন্সও ধরে দিলাম, এবং বাক্যটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স সেটাও আমি বলে দিলাম। তাহলে আপনারা ইংরেজিটা করেন, আমি বলে দিতে পারি সরাসরি ইংরেজিটা, কিন্তু আমি বলছি ইংরেজি আমি বলবো না, আপনাদের কাছ থেকে ইংরেজিগুলো আমি আদায় করে নেব। আমার প্রতিটা উদাহরণের বাংলা আর আমি এক্সাম্পল বাংলায় বলবো, আপনারা ইংরেজিটা তৈরি করেন। আমি আমার বন্ধুর জন্মদিনে একটি মোবাইল ফোন উপহার দিয়েছিলাম। আমি আমার বন্ধুর জন্মদিনে একটি মোবাইল ফোন উপহার দিয়েছিলাম। আফসানা বলছে স্যার পারবো না। কেন? এটা খুব কঠিন, এটা তো পাস্ট কথা, আমি তো বলে দিচ্ছি সিম্পল পাস্ট দিয়ে বাক্যটা ইংরেজি করতে হবে। তাহলে আমি উপহার দিয়েছিলাম, উপহার দেওয়া ইংরেজিটা কি আমরা জানি না? তাহলে আমরা সে বলি আমি উপহার দিয়েছিলাম, কি দিয়েছিলাম? একটা মোবাইল ফোন। কাকে দিছি? কখন দিছি? আমার বন্ধুর জন্মদিনে দিছি। তাহলে এখন ইংরেজিটা দেখেন তৈরি করেন। অনেকেই মনে পারছে না এই বাক্যটা, কেউই কি পারবে না? হ্যাঁ, কেউ কি চেষ্টা করবেন না? ভুল হয় হোক, কিন্তু দেখি তো আরিফ কি লিখছে, I gave a mobile phone on my friend's birthday. ভেরি গুড, থ্যাংক ইউ আরিফ। এই তো আরিফ এটা তো হয়ে গেছে। হ্যাঁ, এইভাবে তো চেষ্টা করলে তো হয়ে যাবে। সানি কি লিখছে, I gave a mobile phone on my friend's birthday. এই তো হয়ে গেছে, সানিরটা তো হয়ে গেছে। হ্যাঁ সানি, হ্যাঁ গিভ না গেভ, হ্যাঁ সানি গেভ হবে, ঠিক আছে। হ্যাঁ, তো সানি বুঝাই দিচ্ছে যে স্যার আমি ভুলে লিখছি, এটা গেভ হবে, ঠিক আছে। এই তো এইভাবে হয়ে যাচ্ছে। হ্যাঁ, I gave a mobile phone অন মাই ফ্রেন্ডস বার্থডে, ভেরি গুড। এই যে উপলক্ষটা বোঝানোর জন্য আমি অনটা কোথায় হলো? এই বন্ধুর জন্মদিনে, ঠিক আছে কথা, তাহলে হয়ে গেল। আই গেভ আ মোবাইল ফোন, টু হবে না, অন। কেয়া আমি তো এইমাত্র আই গেভ আ মোবাইল ফোন টু মাই ফ্রেন্ডস অন হিজ বার্থডে। আচ্ছা, ও যাই হোক, আই গেভ আ মোবাইল ফোন টু মাই ফ্রেন্ড, আমার বন্ধুকে দিয়েছি। ও আচ্ছা, এটা ঠিক আছে। হ্যাঁ, তাহলে কেয়া ঠিক আছে, অন হিজ বার্থডে। হ্যাঁ, তার আমার মূল কথা হচ্ছে অন হিজ বার্থডে, উপলক্ষ। ঐশী কি লিখছে, আই গেভ আ মোবাইল ফোন অন মাই ফ্রেন্ডস বার্থডে। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, যারা লিখতে পারেন না তারা এদেরটা ফলো করে লিখেন। তাহলে উপলক্ষ গেল 3 নাম্বার রুল গেল। এবার 4 নাম্বার রুলটা আসেন। 4 নাম্বার রুল, অনের 4 নাম্বার রুল। সবাই মনে করেন অনের 4 নাম্বার রুল ফলো করেন, আপনারা খাতায় লেখেন। নির্দিষ্ট তারিখের আগে অন বসে, নির্দিষ্ট তারিখের আগে অন বসে।
নির্দিষ্ট তারিখ, ফিক্সড ডেট, যদি কোথাও কোনো মাসের ফিক্সড ডেট আপনি উল্লেখ করেন তাহলে আপনি অন বসাবেন। এটা হচ্ছে নির্দিষ্ট তারিখ, এর আগে অন বসবে। নির্দিষ্ট তারিখ, নির্দিষ্ট তারিখ, নির্দিষ্ট তারিখের আগে অন বসে। নিশ্চয়ই লিখছেন সবাই? নির্দিষ্ট তারিখের আগে অন বসে। যেমন আমি উদাহরণটা বাংলায় বলতেছি, জানুয়ারি মাসের 1 তারিখে আমি কলেজে যাব। আপনারা এটা লেখেন, জানুয়ারি মাসের 1 তারিখে আমি কলেজে যাব। এটার উদাহরণটা লেখেন। নির্দিষ্ট তারিখ বোঝাতে অন বসে। আমি নির্দিষ্ট তারিখ দিছি, জানুয়ারি মাসের 1 তারিখে আমি কলেজে যাব। আপনারা এই বাক্যটা লেখেন, জানুয়ারি মাসের 1 তারিখে আমি কলেজে যাব। যাব কোন টেন্স নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, আমি এগুলো পড়িয়েছি। যাব জানুয়ারির 1 তারিখ, জানুয়ারি এখন আসে নাই, এখন হচ্ছে নভেম্বর, ডিসেম্বর, দেন জানুয়ারি। তাহলে জানুয়ারির 1 তারিখে আমি কলেজে যাব। তো টেন্সটা নিশ্চয়ই আপনারা ধরতে পেরেছেন, এবং বাক্যটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হ্যাঁবোধক বাক্য। আমি জাস্ট বুঝিয়েছি আমার রুলটা হচ্ছে নির্দিষ্ট তারিখের আগে অন বসে। তো নির্দিষ্ট তারিখ হচ্ছে জানুয়ারির 1 তারিখ। তাহলে আপনারা ইংরেজিটা থেকে সাজানোর চেষ্টা করেন, আপনারা ইংরেজিটা সাজানোর চেষ্টা করেন। আমি জানুয়ারির 1 তারিখে কলেজে যাব, আপনারা ইংরেজিটা সাজানোর চেষ্টা করেন। খুব সহজ একটা বাক্য, জাস্ট শুধু এখানে আমি নির্দিষ্ট তারিখের আগে যে অনটা বসবে এই আলোকে আমি এই বাংলা বাক্যটা বললাম। আপনারা সেইভাবে চেষ্টা করেন, লেখেন নির্দিষ্ট তারিখের আগে অন বসে। আজকে ক্লাসে অনেকেই জয়েন করেন নাই আপনারা, অথচ ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। যারা জয়েন করেন নাই তারা অনেক কিছু মিস করবেন। খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস আপনারা মিস করবেন। কেন মিস করবেন? কারণ ইউজ অফ প্রিপোজিশন আপনারাই আমার কাছে ডিমান্ড করেছিলেন, স্যার একটা প্রিপোজিশন ক্লাস আপনি দিবেন। তাই আমি আজকে আপনাদেরকে, কারণ যেহেতু দেখতে দেখতে কোর্স শেষ হয়ে আসছে, তাহলে আজকে 21তম ক্লাস, 21তম ক্লাস, এই কারণে আমি কিন্তু ইউজ অফ প্রিপোজিশন এই ক্লাসটা নিয়ে আপনাদের কাছে সামনে হাজির হলাম। কিন্তু দেখছি অনেকেই কিন্তু জয়েন করে নাই। তো কেন তারা জয়েন করে নাই জানি না, তারা হয়তো মনে করছে অনেক কিছু শিখে ফেলছে, আর এখন আর এই কয়টা ক্লাস করে লাভ কি, হয়তো বা এই চিন্তা থেকে তারা জয়েন করে নাই। যাই হোক, সানি কি লিখছে, অন 1st জানুয়ারি আই উইল গো টু কলেজ। অন 1st জানুয়ারি। আচ্ছা সানি, একটু মনে রাখেন, নির্দিষ্ট যদি হয় তারিখটা, তাহলে একটা নির্দিষ্ট করার জন্য একটা আর্টিকেল, ডেফিনেট আর্টিকেল বসাতে হবে। সানি দ্য ফার্স্ট, তাহলে অন দ্য 1st জানুয়ারি, ডেফিনেট আর্টিকেল। আপনারা জানেন যদি ফিক্সড করতে হয়, নির্দিষ্ট করতে হয়, তাহলে আর্টিকেল, ডেফিনেট আর্টিকেল দিতে হয়। সেটা হচ্ছে কি, দ্য। তাহলে দ্য 1st জানুয়ারি, তাহলে অন দ্য 1st জানুয়ারি আই উইল গো টু কলেজ। সানি এইভাবে হবে, আই উইল গো টু কলেজ অন জানুয়ারি 1st, না এইভাবে না আরিফ, অন দ্য 1st জানুয়ারি। ফার্স্ট আগে দেন, জানুয়ারিটা পরে দেন। আচ্ছা কেয়া কি লিখছে, আই উইল গো টু কলেজ অন 1st জানুয়ারি। আচ্ছা অন দা হবে অন দ্য 1st জানুয়ারি। ফার্স্ট লিখতে যেভাবে 1 লিখে এসটি দিয়েন, তাহলে ফার্স্ট হবে। এটা হচ্ছে 1 জানুয়ারি, তাই তো? দ্য ফার্স্ট প্রথম, যেটাকে বলি প্রথম জানুয়ারি, দ্য 1st জানুয়ারি, অন দ্য 1st জানুয়ারি। ঠিক আছে কথা? এইভাবে দেন। আফসানা কি দিচ্ছে, অন দ্য 1st জানুয়ারি, অন দা দিয়েন, অন দ্য 1st জানুয়ারি আই উইল গো টু কলেজ। ডিটা দিতে হবে স্যার। হ্যাঁ ডিমান্ড বাড়তেছে। সানি লিখছে, স্যার রাইট ফর্ম অফ ভার্বের একটা ক্লাস দিবেন। ক্লাস তো কত ক্লাসে তো ইচ্ছা করে দেওয়া যায়। হ্যাঁ তো যাই হোক, চেষ্টা করবো। এনে ঐশী কি লিখছে, আই উইল গো টু কলেজ অন 1st জানুয়ারি। হ্যাঁ অন দ্য 1st জানুয়ারি, দা দিতে হবে, ফিক্সড নির্দিষ্ট করার জন্য দিটা দেবেন। অন দ্য 1st জানুয়ারি আই উইল গো টু কলেজ। হ্যাঁ অন দ্য 1st জানুয়ারি, দ্য ফার্স্ট, তার মানে হচ্ছে ডেটটাকে ফিক্স করার জন্য তো ডেফিনেট আর্টিকেল বসে। আপনারা জানেন তো আর্টিকেল এ এন এবং দিকে আর্টিকেল বলে, তার মধ্যে আপনারা ডেফিনেট আর্টিকেল, ইনডিফিনিট আর্টিকেল, এটা তো আপনারা জানেন। তাহলে দিতে হবে। ওকে, তাইলে আমি অনের 4টা রুল দিয়ে দিলাম। আমি আবার একটু স্মরণ করে দিই। আমি 1 নম্বরে বলছি সংলগ্ন হয়ে উপরে যাতে অন বসে। যারা পরে জয়েন করছেন তারা খেয়াল করেন, আমি 1 নম্বরে রুলে বলছি সংলগ্ন হয়ে উপরে যাতে অন বসে। দের ইজ আ বুক অন দ্য টেবিল, আমি 1 নম্বরে এটা বলছিলাম। 2 নম্বরে বলছিলাম বারের নামের আগে অন বসে, যেমন আই ডোন্ট গো টু কলেজ অন ফ্রাইডে। 3 নম্বরে বলছিলাম উপলক্ষ বোঝাতে অন বসে, যেমন আই গেভ আ মোবাইল ফোন অন মাই ফ্রেন্ডস বার্থডে। তারপরে 4 নম্বরে বলছিলাম নির্দিষ্ট তারিখের আগে অন বসে, যেমন আই উইল গো টু কলেজ অন দ্য 1st জানুয়ারি। সো এই 4টা রুল দিয়ে আমি অনের ব্যাপারটা আমি শেষ করলাম। এবার লেখেন অ্যাবাব, ABOVE, অ্যাবাব। 2 নম্বর ওয়ার্ডটা লেখেন অ্যাবাব, 2 নম্বর প্রিপোজিশন অ্যাবাব লিখছেন সবাই? অ্যাবাবটা লেখেন। হ্যাঁ এবার লেখেন 2 নম্বর অ্যাবাব। অনের ব্যাপারটা গেল, এবার আমি দিব অ্যাবাব। আচ্ছা অ্যাবাবের রুলটা হচ্ছে
বিচ্ছিন্ন হয়ে উপরে বোঝাতে অ্যাবাব বসে, বিচ্ছিন্ন হয়ে উপরে বোঝাতে অ্যাবাব বসে। অন হচ্ছে সংলগ্ন আর অ্যাবাব হচ্ছে বিচ্ছিন্ন, বিচ্ছিন্ন হয়ে উপরে, বিচ্ছিন্ন হয়ে দূরে, বিচ্ছিন্ন হয়ে দূরে বোঝাতে অ্যাবাব বসে, বিচ্ছিন্ন হয়ে উপরে বোঝাতে অ্যাবাব বসে, বিচ্ছিন্ন হয়ে দূরে বোঝাতে অ্যাবাব বসে, বিচ্ছিন্ন হয়ে দূরে বোঝাতে অ্যাবাব বসে। এবার এক্সাম্পলটা দেখেন, আমাদের মাথার উপরে ফ্যানটা ঘুরছে, এই ইংরেজিটা লেখেন, আমাদের মাথার উপরে ফ্যানটি ঘুরছে, আমাদের মাথার উপরে ফ্যানটি ঘুরছে, আমাদের মাথার উপরে ফ্যানটি ঘুরছে, ঘুরছে, ঘুরতেছে। দ্যাট মিনস এটা কোন টেন্স? নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন টেন্সটা আপনাদেরকে শিখিয়েছি। এটা কোন টেন্স? এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ফ্যানটি আমাদের মাথার উপরে ঘুরতেছে। আপনারা তো ইংরেজিটা লেখেন, আমি টেন্স ধরিয়ে দিয়েছি, এবং সেন্টেন্স অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আপনারা অ্যাফার্মেটিভ সেন্টেন্স এটা লেখেন। আপনারা ফ্যানটি আমাদের মাথার উপরে ঘুরতেছে, হ্যাঁ এটা ইংরেজিটা লেখেন। ফ্যানটি আমাদের মাথার উপরে ঘুরতেছে, এটা হচ্ছে অ্যাবাবের, যে আমি রুলটা বললাম যে বিচ্ছিন্ন হয়ে উপরে বোঝাতে অ্যাবাব বসে, এর এক্সাম্পলটা হচ্ছে ফ্যানটি আমাদের মাথার উপরে ঘুরছে। এই ইংরেজিটা আপনারা লেখেন, তাহলে আপনি অ্যাবাবের এক্সাম্পলটা আপনি পেয়ে যাচ্ছেন। আমি বাংলা বলছি, আপনারা ইংরেজিটা লেখেন, ফ্যানটি আমাদের মাথার উপরে ঘুরছে, ঘুরতেছে। দেখি কেউ লিখতে পারেন কিনা? আমি তো বলেই দিতে পারি সরাসরি ইংরেজিটা, কিন্তু আমি আপনাদের কাছ থেকে ইংরেজিটা আদায় করতে চাচ্ছি এই কারণে, কারণ আমি এগুলো আপনাদেরকে শিখিয়েছি, আপনাদেরকে সবগুলো টেন্স আমি আলোচনা করে শিখিয়েছি এবং আপনাদেরকে ধরে দিয়েছি। সো আই হোপ দ্যাট ইট উইল বি ইজি ফর ইউ টু মেক দিস সেন্টেন্স ইন ইংলিশ। এটা আপনাদের জন্য সহজ হবে। ফ্যানটি আমাদের মাথার উপর ঘুরতেছে, আরিফ লিখছে দ্য ফ্যান ইজ রাউন্ডিং অ্যাবাভ আওয়ার হেড। আচ্ছা, রাউন্ড মানে ঘোরা, ওই সেন্সে আরিফ লিখছে রাউন্ডিং। আচ্ছা দেখি আর কে কী লিখছে, তারপর আমি বলতেছি অ্যাকুরেট ভার্বটা আসলে কী হবে। দেখি আর কে কী লিখছেন, আর কে কী লিখছেন। আরিফ লিখছে আবার এ ফ্যান ইজ রাউন্ডিং অ্যাবাভ আওয়ার হেড। আব্দুল আজিজ আরিফ, আরিফ দুইবার লিখছেন সেন্টেন্সটা। ও দ্য ফ্যান, আবার এ ফ্যান। আচ্ছা, একবার দ্য ফ্যান দিয়ে দিছে, একবার এ ফ্যান দিছে আরিফ, ঠিক আছে, সমস্যা নেই। সানি কি লিখছে স্যার হয়েছে? সানি তো লেখেই নেই, সানি কাটটা বলছে, সানি আরিফেরটা বলতেছে হয়েছে, সানি না লিখে কয় স্যার হয়েছে। সানি আপনি লেখেন, লেখে আমাকে বলেন। আরিফ তো লিখছে, একটা লিখছে আ ফ্যান, আর একটা লিখছে দা ফ্যান। সানি কি লিখছেন? সানি তো কিছু লেখেন নাই, না লিখে কোন স্যার হয়েছে। কাটটা হয়েছে আরিফেরটা, আরিফেরটা হলে আপনারটা হবে। সানি এখন বসে আছে আরিফের উত্তরটা শোনার জন্য। আচ্ছা, আর কেউ লিখছে কিনা, আর কেউ লিখছেন কিনা আমি একটু দেখতে চাই। হ্যাঁ, ফ্যানটি আমাদের মাথার উপরে ঘুরতেছে, ফ্যানটি আমাদের মাথার উপরে ঘুরতেছে। কি পারবেন না কেউ? বাকিরা মনে আর কেউ চেষ্টা করবেন না? ফ্যানটি আমাদের মাথার উপর ঘুরতেছে। ওকে, আমি বলে দিচ্ছি। আচ্ছা যাই হোক, আরিফ যেটা লিখছে, আরিফ লিখছে প্রথম লিখছে দ্য ফ্যান ইজ রাউন্ডিং। আচ্ছা, রাউন্ড না, এটা রাউন্ড না, রাউন্ড তো হলো ওইভাবে চারপাশে রাউন্ড দেওয়া, কিন্তু মাথার উপরে ফ্যান করে, এটা মুভিং। দ্য ফ্যান ইজ মুভিং অ্যাবাভ আওয়ার হেড, মুভিং হবে, রাউন্ড হবে না। মুভ মানে ঘোরা। দ্য ফ্যান ইজ মুভিং অ্যাবাভ আওয়ার হেড, ফ্যানটা আমাদের মাথার উপর ঘুরছে। আর এ ফ্যান হবে না আরিফ, দ্য ফ্যান হবে। ফ্যান টি বলা হচ্ছে, নির্দিষ্ট করে বলা হচ্ছে ফ্যান টি। একটি ফ্যান যদি বলতাম তাহলে আ ফ্যান আমরা বলতাম, কিন্তু ফ্যান টি বলা হচ্ছে, নির্দিষ্ট ফিক্সড করে বলা হচ্ছে, তাই হবে দ্য ফ্যান ইজ মুভিং অ্যাবাভ আওয়ার হেড। যারা আপনারা লিখতে পারেন নাই, এক্সাম্পলটা লিখে নেন, দ্য ফ্যান ইজ মুভিং অ্যাবাভ আওয়ার হেড, তাহলে অ্যাবাভের ইয়েটা আপনারা পেয়ে যাবেন। এটা আমি তো বললাম দ্য ফ্যান ইজ মুভিং অ্যাবাভ আওয়ার হেড। আমরা এই শুধু ফ্যান দিয়ে কেন, আরও যেমন আমাদের মাথার উপরে ছাদ আছে, তাই না? তাহলে কি হলো? দ্য রুফ ইজ অ্যাবাভ আওয়ার হেড, দ্য রুফ ইজ অ্যাবাভ আওয়ার হেড, আমাদের মাথার উপরে ছাদ আছে। দ্য স্কাই ইজ অ্যাবাভ আওয়ার হেড, আমাদের মাথার উপরে আকাশ আছে। দ্য সান ইজ অ্যাবাভ আওয়ার হেড, সূর্য মাথার উপরে, তাই না? দ্য মুন ইজ অ্যাবাভ আওয়ার হেড। তো এইভাবে বিচ্ছিন্ন দূরে, সেটাই হচ্ছে অ্যাবাভ। গেল, এটা অ্যাবাভের এক নম্বর রুল। এবার আমি আরেকটা অ্যাবাভের নিয়ম বলি। এবার অ্যাবাভের আরেকটা নিয়ম হচ্ছে নির্দিষ্ট সংখ্যার বেশি বোঝালে অ্যাবাভ বসে। নির্দিষ্ট সংখ্যার বেশি, আপনারা এটা দেখেন, নির্দিষ্ট সংখ্যা 2 নম্বর রুল অ্যাবাভের, নির্দিষ্ট সংখ্যার বেশি হলে অ্যাবাভ বসে। আর দ্য ফ্যান ইজ মুভিং অ্যাবাভ আওয়ার হেড, হ্যাঁ ঠিক আছে। এবার 2 নম্বর রুলে চলে যান, নির্দিষ্ট সংখ্যার বেশি বোঝালে অ্যাবাভ বসে। নিশ্চয়ই সবাই লিখছেন, নির্দিষ্ট সংখ্যার বেশি বোঝালে অ্যাবাভ বসে। এবার আমি এক্সাম্পল বলি, এক্সাম্পলটা আমি বাংলায় বলি, আপনার ইংরেজিটা দেখেন। আমার এক্সাম্পলটা হচ্ছে এরকম যে আমার ভাই শতকরা 60-এর উপরে নাম্বার পেয়েছে। আমার ভাই শতকরা 60-এর উপরে নাম্বার পেয়েছে। এটার ইংরেজিটা করেন।
আমার ভাই শতকরা 60-এর উপরে নাম্বার পেয়েছে। সানি লিখছে দ্য রুফ ইজ অ্যাবভ আওয়ার হেড। হ্যাঁ ঠিক আছে, এরকম অনেক এক্সাম্পল দেওয়া যাবে। আমি জাস্ট এবার 2 নম্বর রুলে গেছি, নির্দিষ্ট সংখ্যার বেশি বোঝালে অ্যাবভ বসে। আমার বাংলা এক্সাম্পলটা হচ্ছে আমার ভাই 60%-এর বেশি নাম্বার পেয়েছে। আমার ভাই 60%-এর বেশি নাম্বার পেয়েছে বা পেয়েছিল, যেটাই বলে। এটা বাক্যটা পাস্ট। আপনারা এই বাক্যটা ইংরেজি করার চেষ্টা করেন। আমার ভাই 60-এর উপরে নাম্বার পেয়েছে। আমার ভাই 60-এর উপরে নাম্বার পেয়েছে। 60-এর উপরে মানে শতকরা 60-এর উপরে নাম্বার পেয়েছে। তাহলে ইংরেজিটা কী হবে? চেষ্টা করবেন, কেউ দ্রুত চেষ্টা করেন। আমি বলে দিলে কিন্তু বলে দিতে পারি। আমি আপনাদের কাছ থেকে আদায় করতে চাচ্ছি এই কারণে আমি আপনাদেরকে শিখিয়েছি, সবগুলো টেন্স শিখিয়েছি। আজকে যা শুধু স্পেশালি প্রিপোজিশনটাই প্রতিটা সেন্টেন্সে থাকতেছে। আমি রুল বলে দিচ্ছি এবং ওই অনুসারে বাংলা সেন্টেন্স বলছি, এবং আমি যেই টেন্সগুলো শিখিয়েছি আপনাদেরকে ওই টেন্সের আলোকেই সেন্টেন্স বলতেছি। অতএব এটা কঠিন হবে না আপনাদের জন্য, একটু চেষ্টা করলে আপনারা পারবেন ইংরেজিটা তৈরি করার জন্য। আমার বাক্যটা ছিল যে আমার ভাই 60-এর উপরে নাম্বার পেয়েছে। তাহলে আরিফ লিখছে মাই ব্রাদার গট, গেট হবে না গট হবে। আরিফ পেয়েছে মানে আগে পাইছে না, গেট তো পায়, কিন্তু পেয়েছে, পাওয়া হয়ে গেছে তার। তাহলে তো বাক্য তো পাস্টে। মাই ব্রাদার গট অ্যাবভ 60% মার্কস। 60% শতকরা 60-তে পার্সেন্ট, হ্যাঁ নাম্বার, ঠিক আছে। কিন্তু গেট হবে না, গট হবে, পেয়েছে, পাওয়া হয়ে গেছে, এটা পাস্ট, বাক্যটা পাস্ট। আর সানি লিখছে মাই ব্রাদার গেটস অ্যাবভ 60% মার্কস, 60% নাম্বার, ঠিক আছে, সমস্যা নাম্বার মার্কস, ঠিক আছে। কিন্তু এটা প্রেজেন্টে হয়েছে সানি। এটা তার মানে কি বোঝাচ্ছে যে আমার ভাই 60-এর উপর, শতকরা 60-এর উপরে নাম্বার পায়, আর আমি বলছি পেয়ে গেছে মানে অতীত। ঐশী লিখছে মাই ব্রাদার গেট অ্যাবভ 60% মার্কস, 60 মার্কস, অ্যাবভ 60 মার্কস বা 60% মার্কস। আচ্ছা ঠিক আছে, কিন্তু এটা পাস্টে হবে, গেটটা গট হবে। ঐশী গট বানিয়ে দেন। কেয়া কি লিখছে মাই ব্রাদার গেটস অ্যাবভ 60% মার্কস। হ্যাঁ ঠিক আছে, কিন্তু প্রেজেন্টে হয়েছে, কেয়ারটা প্রেজেন্ট হয়েছে, পায়। আমি বলছি পেয়েছে হলে গট হবে। আরিফ কি লিখছে মাই ব্রাদার গট অ্যাবভ 60% মার্কস। হ্যাঁ এবার ঠিক আছে। তো এরকম নির্দিষ্ট সংখ্যার বেশি বোঝালে অ্যাবভ বসে। তো আমি অ্যাবভটা শেষ করি, অ্যাবভ 2টা রুল দিয়ে আমি শেষ করলাম। গট, ওকে, সো অ্যাবভ শেষ। এবার আসেন ওভার, OVER, ওভার লেখেন। আমি প্রথমে অনের আলোচনা করেছি, 2 নম্বরে আমি অ্যাবভের আলোচনা করেছি, এখন 3 নম্বর হচ্ছে ওভার, OVER, ওভারটা কোথায় ব্যবহার করা যায়? আফসানা কি লিখছে মাই ব্রাদার গট অ্যাবভ 60%। হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে। আফসানা মাই ব্রাদার গট অ্যাবভ 60% মার্কস। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা এক্সাম্পল ঠিক আছে। এবার আসেন ওভার বলছি আমি, OVER, ওভারটা লেখেন আপনারা। আচ্ছা ওভারের রুলটা হচ্ছে উপর দিয়ে অতিক্রম করা বোঝালে ওভার বসে। 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 নিচে সবাই লিখছেন উপর দিয়ে অতিক্রম করা বোঝালে ওভার বসে। আচ্ছা উপর দিয়ে অতিক্রম করা বোঝালে ওভার বসে লিখছেন আপনারা। আচ্ছা এবার এক্সাম্পলটা আমি বাংলায় বলবো না ইংরেজিতে বলবো? বাংলায় বললে তো আপনারা সময় নিচ্ছেন দেখি। আচ্ছা তারপর আমি বাংলায় বলি। প্লেনটি মাঠের উপর দিয়ে উড়ে যাচ্ছে। প্লেনটি মাঠের উপর দিয়ে উড়ে যাচ্ছে। এই ওভারের ব্যবহার এক্সাম্পলটা হচ্ছে এটা বাংলা, আপনারা ইংরেজি লেখেন। প্লেনটি, হ্যাঁ সানি ওভারের রুলটা নিচে লিখছেন, উপর দিয়ে অতিক্রম করা বোঝালে ওভার বসে। আমার এক্সাম্পলটা হচ্ছে প্লেনটি, বিমানটি মাঠের উপর দিয়ে উড়ে যাচ্ছে। এটার ইংরেজিটা লেখেন। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের বাক্য। আপনারা ইংরেজিটা করেন, আপনারা প্রেজেন্ট কন্টিনিউয়াস জানেন এবং আমিও শিখিয়েছি আপনাদেরকে, তো এই বাক্য কঠিন হবে না। প্লেনটি মাঠের উপর দিয়ে উড়ে যাচ্ছে, তাহলে এই বাক্যটা খুব সহজ ইংরেজি করতে পারবেন। উড়ে যাওয়া ইংরেজি জানেন আপনারা, প্লেনটি উড়ে যাচ্ছে মাঠের উপর দিয়ে। এবার ওভারের ব্যাপারটা আপনাদের শিখিয়েছি, এখন এইমাত্র রুলটা বললাম, ইংরেজিটা করেন খুব দ্রুত। আমি সবই কিন্তু ধরে দিচ্ছি আপনাদেরকে, জাস্ট আপনাদের কাছ থেকে আমি ইংরেজিটা চাচ্ছি, তাহলে আপনারা লাভবান হবেন। সো ইউ ট্রাই টু মেক ইউর সেন্টেন্স ইউর সেলফ। আপনারা নিজের থেকে চেষ্টা করেন ইংরেজি করার জন্য। আমি তো লাইন গাইড ধরিয়ে দিচ্ছি আপনাদেরকে যে কি হচ্ছে। আমি বলছি যে মাঠের উপর দিয়ে প্লেনটি উড়ে যাচ্ছে, বিমানটি উড়ে যাচ্ছে। কেউ কি লিখছে? দ্রুত, সময় নিন না, এই বাক্যটা লেখেন। প্লেনটি মাঠের উপর দিয়ে উড়ে যাচ্ছে। প্লেনটি মাঠের উপর দিয়ে উড়ে যাচ্ছে। কেউ কি লিখছেন বাক্যটা? ট্রাই করেন। আমি বলে দিলে তো 2 সেকেন্ডে বলে দিতে পারি, কিন্তু আপনাদের কাছ থেকে আমি বাক্যটা নিতে চাচ্ছি
যে আপনারা কতটুকু প্র্যাকটিসে আছেন, আপনারা কতটুকু টেন্সগুলোকে অ্যাপ্লাই করেন আপনার দৈনন্দিন জীবনে, এটাই আমার একটু বোঝার একটু আগ্রহ। এই কারণেই আমি বাংলা উদাহরণটা দিচ্ছি, আপনাদের কাছ থেকে আমি ইংরেজিটা নিতে চাচ্ছি। যে প্লেনটি মাঠের উপর দিয়ে উড়ে যাচ্ছে, আরিফ কি লিখছে? দ্য প্লেন ইজ ফ্লাইং ওভার, মাঠের উপর, ওভার আ ফিল্ড, একটা মাঠের উপর দিয়ে, ওভার দ্য ফিল্ড। এটা মাঠটাকে ফিক্সড করে দেন, আরিফ ডেফিনেট আর্টিকেলটা বসান, দ্য ফিল্ড দিয়ে দেন, তাহলে হয়ে যাবে। দ্য প্লেন বানান আরিফ ঠিক করেন, প্লেন বানান কি? এটা তো প্ল্যান হয়ে গেছে, প্লেন PLA এই শেষাটা এন দেন, প্লেন, এটা প্ল্যান হয়ে গেছে। দ্য প্লেন ইজ ফ্লাইং ওভার দ্য ফিল্ড, দা হবে। সানি লিখছে দ্য প্লেন ইজ ফ্লাইং ওভার দ্য ফিল্ড, হ্যাঁ থ্যাংক ইউ সানি, সানিটা হয়ে গেছে। কেয়া কি লিখছে? দ্য প্লেন বানান হয় নাই, কেয়া ইজ ফ্লাইং ওভার দ্য ফিল্ড, কিন্তু প্লেন বানানটা ঠিক করেন। ঐশী কি লিখছে? দ্য প্লেন, হ্যাঁ ঐশীরও বানান প্লেন হয়ে গেছে প্ল্যান। সবাই কি প্লেনের প্ল্যান বানাইছে? প্ল্যান মানেই তো পরিকল্পনা, তো এটা তো পরিকল্পনা, এটা তো প্লেন, বিমান ইংরেজিটা হচ্ছে প্লেন, তো প্লেন বানানটা পারি না আমরা, প্লেন বানান ঠিক করেন। আচ্ছা আচ্ছা, আফসানা কি লিখছে? দ্য প্লেন, হ্যাঁ ইজ ফ্লাইং ওভার দ্য ফিল্ড, হ্যাঁ হয়তো হয়েছে। যারা প্লেন বানান ভুল করছেন, প্লেনটা বানান ঠিক করে নেন, সেটা ই দিয়ে দেন। হ্যাঁ ঐশী বানান, ওই জাস্ট প্লেন বানানটা, হ্যাঁ এই তো এবার হয়েছে। যাই হোক, তাহলে আমি এক্সাম্পল দিলাম, কি বোঝাচ্ছে? এরকম উপর দিয়ে অতিক্রম করে চলে গেলে কোথাও, সেটাই হচ্ছে ওভার, তাই না? এটাই হচ্ছে ওভার। তাহলে আমি ওভারের ব্যাপারটা বুঝালাম। তাহলে আমি তিনটা নিলাম, অন, অ্যাবভ, ওভার, তিনটা জিনিস বুঝালাম, তিনটাই উপর বোঝাচ্ছে, অন, অ্যাবভ, ওভার। নিচে একটা ক্লিয়ার আপনারা, এবং রুল লিখছেন লিখে নিচ্ছেন। এইবার আসেন আমরা চলে যাব ইউজ অফ ইনের ব্যবহার, লেখেন IN, ইন। এবার আমি ইনের রুলে চলে যাচ্ছি, ইন লেখেন সবাই, ঠিক আছে। এবার ইন লেখেন, IN, ইন। ইনের 1 নম্বর রুলটা হচ্ছে ভিতরে বোঝাতে ইন বসে। ইনের ব্যবহার লেখেন 1 নাম্বার, ভিতরে বোঝাতে ইন বসে, কোনো কিছুর ভিতরে বোঝাতে ইন বসে, ভিতরে বোঝাতে ইন বসে। পকেটে একটি কলম আছে, উদাহরণ হচ্ছে পকেটে একটি কলম আছে। ইংরেজি করেন তো, পকেটে একটি কলম আছে। বাংলা উদাহরণ লিখলাম, আপনার দ্রুত, এটা খুব সহজ, ইংরেজিটা পারবেন আপনারা। পকেটে একটি কলম আছে, লিখে ফেলেন তো। ভিতরে বোঝাতে ইন বসে, আমার উদাহরণটা হচ্ছে পকেটে একটি কলম আছে। ইংরেজি করেন তো, পকেটে একটি কলম আছে। আপনারা এই ইংরেজিটা লিখে আমাকে শো করেন, আপনারা দেখান, আপনারা খুবই ইজি। দেয়ারের ব্যবহার, ইউজ অফ দেয়ার। একটু আগেও আমি অনের মধ্যে একটা দেয়ারের দিয়ে আমি সেন্টেন্স বলেছিলাম, এখন আমি আবার একটা বলছি, পকেটে একটি কলম আছে, এটা ভিতরে বোঝাতে ইন বসে, তারই একটা বাংলা উদাহরণ। এটা ইংলিশ করেন আপনারা, পকেটে একটি কলম আছে। কেউ কি লিখছে পকেটে একটি কলম আছে? খুব দ্রুত লিখতে পারবেন আমি জানি। পকেটে একটি কলম আছে, ভিতরে বোঝাতে ইন বসে, পকেটে একটি কলম আছে। দেখি তো আপনারা কেউ লিখতে পারছেন কিনা, পকেটে একটি কলম আছে। এখনো কেউ শো করতে পারেন এই বাক্যটা। সেন্টেন্স তো খুব সহজ, সবারই পারার কথা, কারণ আমি ইউজ অফ দেয়ারটা শিখিয়েছি। দেয়ার দিয়ে এই ধরনের কত সেন্টেন্স আমি শিখিয়েছি আপনাদেরকে, তো এটা তো তারই মধ্যে একটা বাক্য, খুব সহজ একটা বাক্য। জাস্ট একটা ইনের একটা রুলটা আমি, ইনের একটা ব্যবহার আমি প্রিপোজিশনটা বোঝার জন্য। কি লিখছে? আই হ্যাভ আ পেন ইন মাই পকেট। আচ্ছা, তো পকেটে আমার একটি কলম আছে। আরিফে, আমি যেভাবে বলছি বাক্যটা এইভাবে না হইলেও আরিফের মতো করে লিখছে। আরিফ বলছে আই হ্যাভ আ পেন, আমার একটা কলম আছে আমার পকেটে, ওটা হলো ওই রকম হ্যাভ ভার্ব দিয়ে লিখছেন, কিন্তু আমি দেয়ার দিয়ে বলছি। সানি লিখছে দেয়ার ইজ আ পেন ইন দ্য পকেট। থ্যাংক ইউ ভেরি মাচ, সানিরটা হয়েছে, অ্যাকুরেট হয়েছে সানিরটা। আফসানা কি লিখছে? আ পেন ইন পকেট, না আফসানার সেন্টেন্সটা হয় নাই, দেয়ার ইজ আ পেন ইন দ্য পকেট হবে। আচ্ছা আরিফ, দেয়ার ইজ আ পেন ইন মাই পকেট। আচ্ছা, ইন মাই পকেট হতে পারে, ইন দ্য পকেট হতে পারে। কেয়ারে কি লিখছে? দেয়ার ইজ আ পেন ইন দ্য পকেট, হ্যাঁ হয়েছে। ঐশী কি লিখছে? আই হ্যাভ আ পেন ইন মাই পকেট, হ্যাঁ হ্যাভ দিয়ে যারা লিখছেন তাদেরটাও হয়েছে। সেটা হচ্ছে বাংলায় হচ্ছে এরকম, আমার একটি কলম আছে পকেটে, আমার একটি কলম আছে। আর শুধু যদি আমার না হয়, যারা দেয়ার দিয়ে লিখছেন তাদের হচ্ছে দেয়ার ইজ আ পেন ইন মাই পকেট, ইন পকেট না ইন দ্য পকেট। আফসানা ইন দ্য পকেট, দা দেন, পকেটারকে দিয়ে বসিয়ে দেন, ডেফিনেট আর্টিকেল দিয়ে দেন, দেয়ার ইজ আ পেন ইন দ্য পকেট। তাহলে ভিতরে বোঝাতে ইন বসে, আমরা বুঝলাম এরকম ভিতরে, পকেটে, ড্রয়ারে, ব্যাগে, তাহলে সব ইন হবে। ইন দ্য ব্যাগ, ইন দ্য ড্রয়ার, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ভিতরে বোঝাতে ইন বসে। এটা গেল 1 নম্বর রুল। এবার ইনের 2 নম্বর রুলে আসেন। 2 নম্বর রুল হচ্ছে বড় জায়গার আগে ইন বসে। 2 নম্বর রুলে লেখেন বড় জায়গার আগে ইন বসে। আপনারা ইনের 2 নম্বর রুলটা লেখেন, বড় জায়গার আগে ইন বসে। বড় জায়গা, বড় শহর, এর আগে ইন বসে। যেমন
আমি ঢাকায় বাস করি, আমি ঢাকায় বাস করি। যে গাজীপুরে আছে সে বলবো আমি গাজীপুরে বাস করি, আমি গাজীপুরে বাস করি, আমি ঢাকায় বাস করি। আপনারা এটা লেখেন, বড় শহর বা বড় জায়গা, বড় জায়গার আগে ইন বসে। আমি ঢাকায় বাস করি, আমি গাজীপুরে বাস করি, ইংরেজিটা লেখেন আপনারা। স্যার পকেট নাই আমার। হ্যাঁ, সানির পকেট নেই কেন? পকেট ছাড়া কি জামা? কেন সানি, পকেট ছাড়া জামা হয়? এটা কি কি জামা পরছেন পকেট ছাড়া? আল্লাহ জানে। আচ্ছা, আফসানা, হ্যাঁ সানি পকেট ছাড়া জামা পরছে। যাই হোক, সমস্যা নেই, হতে পারে। সে চিন্তা করছে যে মৃত্যুর সময় তো আমার কাপড়ের পকেট নাই, আমি আগেই সেই অভ্যাসটা করি নাকি, এই কারণে সে ওই রকম জামাই পরতেছে মনে হয়, এখন থেকে প্র্যাকটিস করতেছে যে একদিন তো আমার ওই জামা পরতে হবে, পকেট ছাড়া জামা, তাই না? মৃত্যুর সময় আমার যে জামাটা পরানো হবে সেই জামার কোনো পকেট নাই, তাই সানি এখন থেকে অভ্যস্ত হচ্ছে। আচ্ছা, যাই হোক, তা আমার বাক্যটা কি এখন খেয়াল করছেন? আমি কি বলছিলাম? বড় জায়গা, বড় শহর। আই লিভ ইন গাজীপুর। থ্যাংক ইউ আরিফ। হ্যাঁ, আরিফ এটা পেলাম। আর কেউ লেখেন, যে যেই জেলায় বাস করেন সেটা দিয়ে এভাবে লিখবেন। আই লিভ ইন গাজীপুর, আই লিভ ইন নেত্রকোনা, আই লিভ ইন ঢাকা, আই লিভ ইন চিটাগং, আই লিভ ইন, যে যেখানে হচ্ছে এটা বড় জায়গা। হ্যাঁ, তাহলে জেলাগুলো বড় জায়গা। আফসানা ঠিক আছে, আই লিভ ইন গাজীপুর, এটা হচ্ছে বড় শহর বা বড় জায়গার আগে ইন বসে। রুলটা নিচ্ছে আপনারা লিখছেন, বড় শহর বা বড় জায়গার আগে ইন বসে। আই লিভ ইন গাজীপুর। হ্যাঁ, হয়েছে, সবারটা হয়েছে। যাই হোক, আমি যেটা রুল দিলাম সেটা হচ্ছে বড় শহর বা বড় জায়গার আগে ইন বসে, তো জেলাটা বড়, ওই এলাকার পুরো জেলাটা হচ্ছে বড়, এই কারণে ইন গাজীপুর, ইন জেলার আগে ইন বসলো গাজীপুর। আচ্ছা, আমরা এটা ক্লিয়ার। তাহলে এটা 2 নাম্বার গেল। এবার 3 নাম্বার আসেন। 3 নাম্বার ইনের রুল। 3 নাম্বার রুল, মাসের নাম, ঋতুর নাম, সালের নামের আগে ইন বসে। আপনারা 3 নাম্বার রুল লেখেন ইনের, মাসের নাম, ঋতুর নাম, সালের নামের আগে ইন বসে। আপনারা 3 নাম্বার রুলে চলে যান। মাসের নাম, ঋতুর নাম, সালের নামের আগে ইন বসে। দ্রুত লেখেন, মাসের নাম, ঋতুর নাম, সালের নামের আগে ইন বসে। লিখছেন আপনারা? মাসের নাম, ঋতুর নাম, সালের নামের আগে ইন বসে। আর একটু লিখছে ইনশাআল্লাহ, ঠিক বলছে। হ্যাঁ, যাই হোক, মাসের নাম, ঋতুর নাম, সালের নামের আগে ইন বসে। লিখছেন আপনারা? মাসের নাম, ঋতুর নাম, সালের নামের আগে ইন বসে। মাসের নাম, ঋতুর নাম, সালের নামের আগে ইন বসে। মাসের নাম, ঋতুর নাম, সালের নামের আগে ইন বসে। লিখছেন? এবার আমি বাক্য বলি, একটা একটা করে উদাহরণ দিই, আপনারা দ্রুত ইংরেজিতে লিখে ফেলেন। আমি জানুয়ারি মাসে, আমি জানুয়ারিতে কলেজে যাব। লেখেন, আমি জানুয়ারি মাসে কলেজে যাব, এটা ইংরেজিতে লিখে ফেলেন। আমি জানুয়ারি মাসে কলেজে যাব। খুব দ্রুত লেখেন, সেন্টেন্সটা খুব সহজ। আমি সহজ সহজ বাক্য বলছি জাস্ট, তবে আমি প্রিপোজিশনের রুল অনুসারে বলতেছি। আমি জানুয়ারি মাসে কলেজে যাব, এই যে মাসের নামের আগে ইন বসবে, তাহলে এখানে আপনি ইন দিয়ে এই বাক্যটা শো করে দেখেন আমাকে। কলেজে যাব তো সহজ, জানুয়ারি মাসে লাগিয়ে দেন, প্রিপোজিশনটা ব্যবহার করে সেন্টেন্সটা লিখে ফেলেন দ্রুত। আমি বলে দিতে পারি, কিন্তু আপনাদের কাছে আমি জানতে বাক্যটা চাচ্ছি, কারণ আপনারা এগুলো জানেন। এগুলো খুব সহজ বাক্য। আমি জানুয়ারি মাসে কলেজে যাব, দেখি তো কে কত দ্রুত লিখতে পারে। আমি জানুয়ারি মাসে কলেজে যাব, দেখি তো কার স্পিডটা কত, রাইটিং আর কি জানো, এই টাইপিং স্কিলটা তার কত, দেখি। এটার মধ্যে একটা, এই যে টাইপ করারও একটা স্কিল প্রকাশ পায়, যে যত দ্রুত শো করতে পারবে তার এই যে টাইপিং স্কিলটা কিন্তু দ্রুত। আমি জানি আপনারা খুব স্কিল্ড, কারণ আপনারা তো মেসেজ করেন বন্ধু বান্ধবদেরকে সারাদিন, অথবা আপনারা খুব স্কিল। আমি জানুয়ারি মাসে কলেজে যাব, সানি বোঝে নাই আমার বাক্যটা। সানি লেখছে আই গো টু কলেজ ইন জানুয়ারি। জানুয়ারিতে আমি যাই, কিন্তু বল আগে যে যাবো, তাহলে ফিউচার না বাক্যটা। সানি ভুলটা করলেন কেন? আমি জানুয়ারি মাসে কলেজে যাব, বল আগান, উইল দিয়ে দেন। আই উইল গো টু কলেজ ইন জানুয়ারি। হ্যাঁ, আরিফেরটা হয়েছে। আর কে শো করবেন? শো করেন, আরিফেরটা হয়েছে। কে আর কি লিখছে? আই উইল গো টু কলেজ ইন জানুয়ারি হয়েছে। কে একটা হয়েছে? ঐশী আবার গো টু লিখছে। আই উইল দেন, ঐশী আই উইল দেন। আফসানা আই উইল গো টু কলেজ ইন জানুয়ারি। হ্যাঁ, হয়েছে, আফসানা হয়েছে। যারা উইল দেন নাই তাদেরটা হয় নাই, যারা উইল দেন নাই তাদেরটা হয় নাই। তাহলে এটা গেল মাসের উদাহরণ। মাসের নামের আগে ইন বসে, তাহলে যে কোনো মাসের আগে এইভাবে ইন দিবেন। হ্যাঁ, উইল হবে। তাহলে আপনারা এইভাবে ইন দিয়ে বলবেন, আই উইল গো টু কলেজ ইন জানুয়ারি। ব্যাস হয়ে গেছে। যে মাসের নামের আগে আমি পেয়ে গেছি, উদাহরণটা পেয়ে গেছি। এবার বলছিলাম সালের আগে ইন বসে, সালের আগে। তাহলে আমি 2004 সালে জন্মগ্রহণ করেছিলাম, এটা আপনাদের জন্মের কথা। আপনারা অধিকাংশ 2004 সালে জন্মগ্রহণ করছেন, এর আগে আমি এই বাক্যটা আলোচনা করছি। আমি 2004 সালে জন্মগ্রহণ করেছিলাম, সবাই লিখে ফেলেন। এটা সালের আগে 2004 সালে জন্মগ্রহণ করেছিলাম। দ্রুত দ্রুত, আমি 2004 সালে জন্মগ্রহণ করেছিলাম, লিখে ফেলেন আপনারা। যারা 2004 সালে জন্মগ্রহণ করেছেন তারা এইভাবে লেখেন। যারা 5-এ লিখছেন, 5-এ, তাহলে তারা 2005 লেখেন। যারা 3, 2003 লেখেন।
অন্য অন্য সাল হলে এইভাবে লেখেন, তবে সালের আগে ইন বসে সেটা আপনি শো করেন। মাসের নাম, ঋতুর নাম, সালের নাম, সালের নামের আগে ইন বসে, আমি এই সালটা জানতে চাচ্ছি, সালের আগে ইন দিয়ে যে ইনটা যে বসে আপনারা আমাকে শো করেন দ্রুত। আমি 2004 সালে জন্মগ্রহণ করেছিলাম, দেখি তো কে কত দ্রুত শো করতে পারে বাক্যটা আমাকে, কার স্পিডটা কত বেশি আমি একটু দেখতে চাচ্ছি। এটার মাধ্যমে একটা আরেকটা জিনিস প্রকাশ পাচ্ছে, আরেকটা জিনিস আপনাদের আরেকটা স্কিল প্রকাশ পাচ্ছে, সেটা হচ্ছে কি বলে টাইপিং স্কিল, টাইপ করা, খুব দ্রুত টাইপ করতে পারা। মোবাইলে আপনারা খুব দ্রুত টাইপ করতে পারেন আমি জানি। আমি 2004 সালে জন্মগ্রহণ করেছিলাম, কেউ কি এখনো লেখে নাই? ঐশী, আই ওয়াজ বর্ন ইন 2004, হ্যাঁ ঐশীটা পেয়ে গেছি, থ্যাংক ইউ ঐশী। আরিফ, আই ওয়াজ বর্ন ইন 2004, আরিফ এটা পেয়েছি, থ্যাংক ইউ। আর কে লিখছেন, তার মানে এরা দুইজন খুব দ্রুত, তারা টাইপিস্ট, মানে টাইপ করতে খুব দ্রুত, তাই না? আর কে লিখছেন? আর কেউ লেখা নেই, শুধু দুইজনই লিখছে। আচ্ছা, তার মানে সালের আগে ইন বসে আমি এটা বুঝালাম, ইন 2004। আফসানা, আই ওয়াজ বর্ন ইন 2004, হ্যাঁ এটা আমি বুঝেছি সালের আগে ইন বসে, এটা বোঝানোর জন্য। আপনারা নিশ্চয়ই ক্লিয়ার, এরকম যত সাল আছে সালের আগে ইন দিবেন, গেল এটা। এবার আসেন ঋতুর আগে ইন বসে। এবার আপনারা লেখেন, আমি শীতকালে জন্মগ্রহণ করেছিলাম, লেখেন আমি শীতকালে জন্মগ্রহণ করেছিলাম, সবাই বাক্যটা লেখেন, আমি শীতকালে জন্মগ্রহণ করেছিলাম। বাক্য একই হবে, যার শীতকালে লাগাই দেবেন শেষে, দ্রুত আমি এটা দেখতে চাই। জাস্ট আমি যে রুলটা বললাম, মাসের নাম, ঋতুর নাম, সালের নামের আগে ইন বসে, এই উদাহরণটাই আমি দিচ্ছি, 3টা সেন্টেন্স দিয়ে আমি উদাহরণটা দিচ্ছি। একটা আমি বলছি মাসের নামের আগে, তো আপনারা বলছেন আই উইল গো টু কলেজ ইন জানুয়ারি। এরপরে আমি বলছি সালের আগে, আমি 2004 সালে জন্মগ্রহণ করেছি, আই ওয়াজ বর্ন ইন 2004, দেখা গেল সাল। এবার বলছি ঋতু, আই ওয়াজ বর্ন ইন উইন্টার, থ্যাংক ইউ কেয়া ফার্স্ট, কেয়াটা পেয়েছি আমি, হ্যাঁ আমি ঋতুটা পেয়েছি। আর কে লাগছে? ঐশী, আই ওয়াজ বর্ন ইন উইন্টার সিজন, হ্যাঁ পেয়েছি আমি, ঐশীটা পেয়েছি। আর কে? তাহলে আমি যে রুলটা বললাম তা মাসের নামের আগে ইন বসছে, সালের নামের আগে ইন বসছে, তারপর ঋতুর নামের আগে ইন বসছে, আমি এটা পেয়ে গেছি। যাই হোক, আমি এটা পেয়ে গেছি। তাহলে কি পেলাম? সেটা হচ্ছে যে 3টা আমি বলছি যে মাসের নাম, ঋতুর নাম, সালের নামের আগে কি বসে? ইন বসে। তাহলে আমরা পেয়ে গেছি মাসের নাম, ঋতুর নাম, সালের নামের আগে ইন বসে। তো বাস ক্লিয়ার। এবার আসেন, তাহলে কি বলো, ইনের কয়টা রুল গেল? ভিতরে গেল, তারপরে হচ্ছে বড় জায়গার আগে মাসের নাম, ঋতুর নাম, সালের নামের আগে ইন বসে, ঠিক আছে কথা? তাহলে আমরা ইনের বিষয়টা সবাই ক্লিয়ার। এবার আসেন অ্যাটের ব্যবহার আসেন, এবার অ্যাটের ব্যবহার 1 নাম্বার, অ্যাটের ব্যবহার 1 নাম্বার। 1 নম্বরে লেখেন নির্দিষ্ট সময়ের আগে অ্যাট বসে, লেখেন নির্দিষ্ট সময়ের আগে অ্যাট বসে, অ্যাট। এবার আপনারা চলে আসে অ্যাট নির্দিষ্ট সময়ের আগে অ্যাট বসে, নির্দিষ্ট সময়। আচ্ছা, আমাদের হাতে সময় কম, এবার আর আমি আপনাদের অপেক্ষায় থাকবো না, এবার আমি উদাহরণ দিয়ে চলে যাচ্ছি। নির্দিষ্ট সময়ের আগে অ্যাট বসে, লিখছেন রুলটা আপনারা? এবার লেখেন, আমি সকাল 7টায় ঘুম থেকে উঠি, I get up at 7 o'clock every day or 7 a.m. every day. I get up at 7 a.m. every day. এরকম নির্দিষ্ট সময় ধরে কোনো কাজ করলে অ্যাড দিবেন, নির্দিষ্ট সময়ে 8টা, 7টা, 9টা, 3টা, 5টা অ্যাড দিবেন, এটা হচ্ছে নির্দিষ্ট সময় বোঝাতে অ্যাড বসে। এবার আসেন অবস্থান অর্থে অ্যাড বসে। অবস্থান, আমি যদি কোথাও আসি অবস্থান বোঝানোর জন্য, সেটা অ্যাড বসে। আমাকে একজন মোবাইলে ফোন দিল, স্যার আপনি কোথায় আছেন? আমি বলছি আমি বাসায় আছি। আমি বাসায় আছি ইংরেজি হচ্ছে আই এম অ্যাট হোম। আমি অফিসে আছি, আই এম অ্যাট মাই অফিস। এটা হলো অবস্থান। কোথাও অবস্থান করলে সেটা অ্যাট হয়। যেমন আমি বাসায় আছি, আই এম অ্যাট হোম। আমি অফিসে আছি, আই এম অ্যাট অফিস। এটা হচ্ছে অবস্থান। এবার 3 নাম্বার হচ্ছে বেলা বোঝাতে অ্যাট বসে, বেলা বোঝাতে অ্যাট বসে। যেমন আমি রাতে টেলিভিশন দেখি, আই ওয়াচ টিভি অ্যাট নাইট, আই ওয়াচ টিভি অ্যাট নাইট, এটা বেলা। আমি আপনারা যা শুধু এক্সাম্পলগুলো লিখে নেন, আমি যে রুল বলি রুলের পরে এক্সাম্পল বলতেছি সেভাবে লেখেন, রুল লেখেন আর সেন্টেন্সটা লেখেন, এভাবে লেখেন আপনারা। কারণ সময় হাতে কম, তো আপনাদের কাছ থেকে যদি আমি নিতে যাই বাক্যটা তাহলে সময় বেশি লাগে। আই গেট আপ 7 o'clock এভরিডে, হ্যাঁ হয়েছে আরই। তারপরে আমি বলছি অবস্থান অর্থে আই এম অ্যাট হোম, অবস্থান অর্থে অ্যাট বসে, এটা 2 নম্বর রুল, আই এম অ্যাট হোম। 3 নম্বরে বলছি বেলা বোঝাতে অ্যাট বসে, বেলা। যেমন সকালবেলা, বিকালবেলা, রাতের বেলা, অ্যাট মর্নিং।
অ্যাট আফটারনুন অ্যাট নাইট হয়। হ্যাঁ, আই অ্যাম অ্যাট মাই রুম, আর এই আমি রুমে আছি, ঠিক আছে কথা। তো এইভাবেই আর কি কথাগুলো হবে। আচ্ছা, গেল এটা। তাহলে অ্যাটের রুল আমি 3টা বলছি, আমি আবার মনে করে দিই। 1 নাম্বার, নির্দিষ্ট সময়ের আগে অ্যাট বসে, আই গেট আপ অ্যাট 7 AM। 2 নাম্বার, অবস্থান অর্থে অ্যাট বসে, আই অ্যাম অ্যাট হোম অর আই অ্যাম অ্যাট অফিস। 3 নাম্বার, 3 নাম্বার আমি কি বলছি? বেলা বোঝাতে অ্যাট বসে, আই ওয়াচ টিভি অ্যাট নাইট। 4 নাম্বার, ছোট জায়গার আগে অ্যাট বসে, ছোট জায়গার আগে অ্যাট বসে, ছোট জায়গার আগে অ্যাট বসে। 4 নাম্বার, ছোট জায়গার আগে অ্যাট বসে। আই লিভ অ্যাট রামপুরা ইন ঢাকা, আই লিভ অ্যাট রামপুরা ইন ঢাকা। রামপুরা ছোট অ্যাট, আর ঢাকা বড় ইন। একই বাক্যে আমি 2টা বুঝাইছি। আমি আলাদা করে বলে আই লিভ অ্যাট রামপুরা, তো রামপুরা যারা চিনে না তাদের জন্য আবার ইন ঢাকা দিয়ে বুঝাইছি। আর যেমন আই লিভ অ্যাট শালনা ইন গাজীপুর, আই লিভ অ্যাট শালনা ইন গাজীপুর। অ্যাট দিয়ে শালনা বুঝাইছি, ইন দিয়ে গাজীপুর বুঝাইছি, কারণ গাজীপুরটা বড়, শালনাটা ছোট। এইভাবে হলো ছোট জায়গার আগে অ্যাট বসে, ছোট জায়গার আগে অ্যাট বসে। তাহলে আমি অ্যাটের 4টা রুল বলেছি, অ্যাটের 4টা রুল বলেছি। নিচে আপনারা অ্যাটের রুল 4টা লিখে নিছেন। আমি 1 নম্বরে বলছিলাম নির্দিষ্ট সময়, 2 নম্বরে বলছি আমি অবস্থান, 3 নম্বরে বলছি বেলা, 4 নম্বরে বলছি এখন ছোট জায়গা। 4টা রুল, 4টা উদাহরণ আমি দিয়েছি আপনাদেরকে। নিশ্চয়ই আপনারা এক্সাম্পলগুলো ইংরেজিতে লিখে নিছেন, দ্রুত আপনারা লিখতে জানেন আমি জানি। আমার মুখ থেকে বলার সাথে সাথে খাতায় লিখে নেবেন, যেহেতু আপনাদের হাতে খাতা কলম নিচে আছে। আই লিভ অ্যাট BOF ইন গাজীপুর। যাই হোক, যে যেখানে থাকেন সেইভাবেই বলবেন। তো গেল এটা অ্যাটের ব্যবহার। এবার আমি যাবো টু, TO2। এবার আপনারা টুর ব্যবহারে চলে যান। টু, ইটস অলসো পার্ট অফ প্রিপোজিশন। টুটা একটা প্রিপোজিশন, আপনারা জানেন। তো টুটা হচ্ছে দিক বোঝাতে টু বসে, কোনো দিকে যাইলেই সেটা টু হবে। যেমন আমি কলেজে যাই, আই গো টু কলেজ। আমি সাইফুডসে যাই, আই গো টু সাইফুডস। আমি বাজারে যাই, আই গো টু মার্কেট। এরকম টু দিবেন। কোনো জায়গার আগে দিকে যাইলে সেটা টু দিবেন। আই গো টু জয়দেবপুর, যেদিকে যান সেদিকে টু দিবেন। এটা বোঝাচ্ছে দিক বোঝাতে, দিক বোঝাতে টু বসে, ঠিক আছে কথা। দিক বোঝাতে টু বসে। এখানে আরেকটা ব্যতিক্রম আছে, কিন্তু যখন বলেন আমি বিদেশে যাই, আই গো অ্যাব্রোড, এই অ্যাব্রোডের আগে টু বসবে না। বাড়ি যাই, আই গো হোম, হোমের আগে টু বসবে না। এখানে আসো, কাম হিয়ার, টু বসবে না। ওখানে যাও, গো দেয়ার, টু বসবে না। তাহলে 4টা শব্দের আগে টু বসবে না। হোম, অ্যাব্রোড, হেয়ার, দেয়ার। হোম, অ্যাব্রোড, হেয়ার, দেয়ার, এই 4টা শব্দের আগে টু বসবে না। হোম, অ্যাব্রোড, হেয়ার, দেয়ার, এর আগে টু বসবে না, বাকি জায়গার আগে টু বসবে। তাহলে এটা হলো দিক বোঝাতে টু বসে। এবার 2 নম্বর টুর রুল হচ্ছে 2টা, কাছে বা নিকটে বোঝাতে টু বসে। 2 নম্বর টুর 2 নম্বর রুল হচ্ছে কাছে বা নিকটে বোঝাতে টু বসে। 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 যেমন হি কামস টু মি, সে আমার কাছে আসে। হি কামস টু মি, সে আমার কাছে আসে। আই গো টু হিম, আমি তার কাছে যাই। আই গো টু হিম, আমি তার কাছে যাই। এটা কাছে বা নিকটে বোঝানোর জন্য টু বসে। তাহলে গেল টু। এবার OF, অফ। আপনারা লেখেন এবার অফ, OF, অফ। এটা এর অর্থ প্রকাশে অফ বসে, এর অর্থ প্রকাশে অফ বসে, এর অর্থ প্রকাশে অফ বসে। যেমন আমি সাইফুডসের ছাত্র, আই এম আই স্টুডেন্ট অফ সাইফুডস। আই এম আই স্টুডেন্ট অফ সাইফুডস, আমি সাইফুডস এর ছাত্র। আই এম আই স্টুডেন্ট অফ আরিফ কলেজ, আমি আরিফ কলেজের ছাত্র। আই এম আই স্টুডেন্ট অফ রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ। তো এরকম অফ, এর অর্থ বোঝাতে অফ বসে। গেল এটা অফ। এবার আরেকটা অফ আছে, খেয়াল করেন, OFF, অফ। এবার লেখেন OFF, অফ। আগেরটা সিঙ্গেল অফ ছিল, OF, ওটা এর বোঝানোর জন্য, আর এটা হচ্ছে OFF, অফ। OFF, অফ। আচ্ছা, এই অফটা হচ্ছে দূরে বোঝানোর জন্য, বিচ্ছিন্ন বোঝানোর জন্য।
এটার অর্থ হচ্ছে বিচ্ছিন্ন অর্থে অফ বসে, বিচ্ছিন্ন অর্থে অফ বসে। যেমন আমরা বলি না ফ্যানের সুইচটা অফ করো, তাহলে সুইচ অফ দ্য ফ্যান, সুইচ অফ দ্য ফ্যান, এটা ডাবল এফ দিয়া, সুইচ অফ দ্য ফ্যান। আবার বলি এখান থেকে দূরে যাও, বি অফ ফ্রম হিয়ার, বি অফ ফ্রম হিয়ার, এখান থেকে দূর হও, বি অফ ফ্রম হিয়ার, এখান থেকে দূর হও, হ্যাঁ, বি অফ ফ্রম হিয়ার, তাহলে এটা ও ডাবল এফ অফ। এবার আসেন বিটুইন, বিটুইন হচ্ছে দুইজন ব্যক্তি বা বস্তুর মাঝে বুঝালে বিটুইন বসে। দ্রুত লিখে ফেলেন বিটুইন, বিটুইন লেখেন, সময় কম এই কারণে আমি যে কটা প্রিপোজিশন আপনাদেরকে শেখাবো আমি টার্গেট ওই পর্যন্ত যাব, তাতে 5 মিনিট সময় বেশি হলেও আমি বেশি সময় নেব। বিটুইন, বিটুইন দুইজন ব্যক্তি বা বস্তু বোঝালে বিটুইন বসে, দুইজন ব্যক্তি বা বস্তু বোঝালে বিটুইন বসে, দুইজন ব্যক্তি বা বস্তুর মাঝে বোঝালে বিটুইন বসে। যেমন আমি বললাম ডিস্ট্রিবিউট দ্য চকলেটস বিটুইন টু বয়েজ, ডিস্ট্রিবিউট দ্য chocolates between two boys, distribute the chocolates between two girls, দুইজন ব্যক্তি বস্তু। আবার between your father and mother whom do you love most, বাবা মার মধ্যে কাকে বেশি পছন্দ করো, between your father and mother whom do you like most, whom do you love most, whom do you respect, between your father and mother whom do you obey more, কাকে বেশি মান্য করো, বাবা এবং মার মাঝে কাকে বেশি মান্য করো, তাহলে দুইজনের বলতে হলে বিটুইন বসবে। বিটুইন টি অ্যান্ড কফি হুইচ ওয়ান ডু ইউ প্রেফার, চা এবং কফির মধ্যে কোনটা বেশি পছন্দ করো, বিটুইন টি অ্যান্ড কফি হুইচ ওয়ান ডু ইউ প্রেফার, চা এবং কফির মধ্যে কোনটা তুমি বেশি পছন্দ করো। সো ইটস এ বিটুইন। এবার আরেকটা আছে অ্যামং, ও এম ও এন জি, আমং, এই ও এম ও এন জি, আমং। আমং মানে হচ্ছে দুইয়ের অধিক বোঝালে, দুইয়ের অধিক, মনে করেন 4 জন 5 জন আছে, তাহলে আপনি আমং দিয়ে বলবেন। যেমন ডিস্ট্রিবিউট দ্য ম্যাঙ্গোজ অ্যামং দ্য বয়েজ, ডিস্ট্রিবিউট দ্য ম্যাঙ্গোজ অ্যামং দ্য বয়েজ, বালকগুলোর মাঝে আমগুলোকে বন্টন করে দাও, ডিস্ট্রিবিউট দ্য ম্যাঙ্গোজ। অথবা ডিস্ট্রিবিউট দ্য কফিজ অ্যামং দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের মধ্যে কফিগুলোকে বন্টন করে দাও, ডিস্ট্রিবিউট দ্য কপিজ, কপি, কপি আর কি হচ্ছে খাতা, ডিস্ট্রিবিউট দ্য কপিজ অ্যামং দ্য স্টুডেন্টস, ডিস্ট্রিবিউট দ্য কোশ্চেন পেপার্স, ডিস্ট্রিবিউট দ্য কোশ্চেন পেপার্স অ্যামং দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের মাঝে কোশ্চেন পেপারটাকে বন্টন করে দাও। তো এটা হচ্ছে অ্যামং, একের অধিক বোঝালে অ্যামং বসবে, দুইজন হলে বিটুইন বসবে, দুইজনের বেশি বোঝালে অ্যামং বসবে। নিশ্চয়ই বিটুইন এবং অ্যামংটা আপনাদের ক্লিয়ার হয়েছে। এবার আসেন আফটার, সরি বিফোর, পূর্বে বোঝাতে বিফোর বসে, আগে বোঝাতে বিফোর বসে। যেমন সে আমার আগে আসে, হি কামস বিফোর মি। অথবা আমি তার আগে কলেজে যাই, আই গো টু কলেজ বিফোর হিম, আগে বোঝালে বিফোর হয়। তো পূর্বে অর্থে বিফোর হয়, আর আফটার মানে পরে, আফটার মানে পরে, তাহলে কি বোঝাচ্ছে, সে আমার পরে আসে, হি কামস আফটার মি, হি কামস আফটার মি। পিছনে বুঝাই তো আফটার বসে, পিছনে, কামস আফটার মি, কাম আফটার মি, আমার পিছনে পিছনে আসো, আমার পিছনে পিছনে আসো, আমরা বলি না কাম আফটার মি, আমার পিছনে পিছনে আসো। তো আফটার মানে পরে, বিফোর মানে আগে। এবার আসে লাস্ট উইদাউট, উইদাউট মানে সারা বা ব্যতীত, সারা বা ব্যতীত, উইদাউট, উইদাউট মানে সারা বা ব্যতীত, উইদাউট। যেমন তোমাকে ছাড়া আমি বাঁচি না, এরকম অনেকে আমরা একজনের এই কথাটা বলি, তোমাকে ছাড়া আমি বাঁচি না, আই ডোন্ট লিভ উইদাউট ইউ, তোমাকে ছাড়া আমি চিন্তাই করতে পারি না, আই কান্ট থিঙ্ক উইদাউট ইউ, তোমাকে ছাড়া আমি চিন্তাই করতে পারি না। সো উইদাউট মানে সারা ব্যতীত, তাই না? উই ক্যানট লিভ উইদাউট ওয়াটার, পানি ছাড়া আমরা বাঁচতে পারি না, উই কান্ট লিভ উইদাউট ওয়াটার, পানি ছাড়া আমরা বাঁচতে পারি না। সো এটা হচ্ছে সারা বা ব্যতীত, উইদাউট। সারা বা ব্যতীত বুঝালে উইদাউট বসে। তো আমি মোটামুটি যে কটা প্রিপোজিশন আজকে আপনাদেরকে শেখাবো টার্গেট নিয়েছি, আমি সেই পর্যন্ত আসছি। আমি শুরু করেছি অন দিয়ে,
আমি শেষ করছি উইদাউট ডি। আমি কয়টা প্রিপোজিশন আপনাদেরকে শিখালাম দেখেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 13টা প্রিপোজিশন আপনাদেরকে আমি আজকে শেখালাম। তো আমার বিশ্বাস যারা ক্লাসটা করেছেন সবাই উপকৃত হয়েছেন, অ্যান্ড ইউ আন্ডারস্টুড ক্লিয়ারলি হাউ টু ইউজ প্রিপোজিশন ইন ইউর প্র্যাকটিক্যাল লাইফ। একটা প্রিপোজিশনের একাধিক রুল আছে, আমি সেটা আপনাদেরকে আলোচনা করলাম। তো আপনারা এভাবেই এই প্রিপোজিশনগুলো আপনাদের সেন্টেন্সে আপনারা সঠিকভাবেই প্রয়োগ করবেন, আর শুদ্ধ করে ইংরেজি এভাবে আপনারা বলবেন। তো আমি আবার আপনাদের জন্য বলছি, উই আর গোয়িং টু ফিনিশ আওয়ার কোর্স, ইউ উইল গেট অনলি 3 ক্লাসেস। টুডে ইজ দ্য 21st, দ্যাট মিনস 21টা ক্লাস আজকে শেষ হলো, আর 3টা ক্লাস আমার কাছে আপনারা পাবেন। তো 3টা ক্লাসে আপনারা চেষ্টা করবেন সবগুলো ক্লাসে আপনারা উপস্থিত থাকার জন্য। তো এভাবে কিন্তু আমরা কোর্সটা কমপ্লিট করব, কারণ আমরা আগেই বলেছিলাম 24টা ক্লাসের মাধ্যমে আমাদের কোর্স শেষ হবে। ভর্তির সময় আপনাদেরকে সেইভাবে আমরা ইনস্ট্রাকশন দিয়েছিলাম, আর আমরা কোর্স শুরুতেও কিন্তু আমরা সেটাই বলেছিলাম। তো আজকে আমার 21তম ক্লাস শেষ হলো, আর 3টা ক্লাস আমার কাছে আপনারা পাবেন। তো আপনারা, আমার বিশ্বাস আপনাদের সবাইকে আমি এই বাকি 3টা ক্লাসে পাবো। আপনারা একটু সময় মতো উপস্থিত থাকবেন, আর সবাই আমার সাথে কমিউনিকেট করবেন। তো তাহলে কিন্তু ক্লাসটা আমার কাছে ভালো লাগবে, বা ক্লাসটা আমরা এনজয় করবো। অনেকেই কিন্তু শেষে দিয়ে থাকছে না, এর আগের ক্লাসগুলোতে আরও বেশি পার্টিসিপেশন ছিল, কিন্তু আজকে ক্লাসে আমরা খুব কম সংখ্যক স্টুডেন্ট পেয়েছি। ছাত্র সংখ্যা কম হলে আমাদের ক্লাস করতে খুব অতটা ভালো লাগে না। তো আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করতেছি, আপনারা বাকি 3টা ক্লাস সবাই আপনার ক্লাসগুলো করেন। তো যার যোগাযোগ আছে গ্রুপে আপনারা একটু সবাইকে মেসেজ দিয়ে দেন বাকি 3টা ক্লাস যেন সবাই এখানে থাকে, আর আপনারা চেষ্টা করেন এই প্রিপোজিশনগুলো ইউজ করার জন্য। আর যদি কোনো আমি আজকে দিলাম, এরপরে যদি কোনো প্রবলেম হয়ে থাকে আগামী ক্লাসে আপনাদের প্রবলেমস আমার সাথে শেয়ার করবেন, দেন আমি আই উইল ট্রাই টু সলভ ইউর প্রবলেম। সো আই ক্যানট ফিনিশ মাই I can finish my class here. I cannot tell more anything, because you've got so many information about your preposition, how to use preposition, because it was your demand. You told me, sir, please give us a preposition class. So today I gave you a preposition class, and I will try to give another preposition also next class. So no more today. See you again in the next class. Allah Hafiz.